ভায়োলেন্সের উপর গুরুত্ব দিয়েছেন, এটা যাতে সবার কামনা করছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম। আজকে আমাদের আত্মপ্রকাশ, আমরা আগেও ছিলাম, সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। আজকে জাতীয় বক্তব্য না আনতে গেলেও রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আশা ভরসা বিগত 5 আগস্টের পর থেকে বলা যায় একটুখানি আসলে আমার কক্সবাজারের লোকদের বেকার থাকতে হইতো না, তাদেরকে আমরা আকর্ষণ করতে পারছি, একটা ইতিবাচক দিক। তবে আমরা চাইবো যত আইন আছে সবগুলোরে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার জন্য আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ। তবে একটা বিষয়ে আশানীয়, 5 তারিখ পরবর্তীতে আমাদের সম্মানিত প্যানেলিস্ট যারা বলছেন এই কথাগুলো আপনারা নোট ডাউন দিতে যাচ্ছি, তার শিক্ষা আমি অনুরোধ করবো যদি কিছু বলেন। মনোভাব তো সংস্কারের প্রথম শেষ করে আমার একটা ইনভেস্টর সে 2 থেকে 3 কোটি টাকা 10 কোটি টাকা ইনভেস্ট করছে। জাতীয় ঐক্য কেন প্রয়োজন এটা বিষয়ে আমরা আলাপ করব। তো আমি কাকে দিয়ে শুরু করবো, আমি আমাদের নারীদের দিয়ে আমরা স্টার্ট করতে চাই। আমি আমাদের সাকিয়ে কাউসার দিয়ে শুরু করতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু একজন আইনের লোক, আমরা নিশ্চয়ই জানি বিগত 53 বছরে আইনের ব্যক্তি ঘটেছে, বিচার বিভাগকে যে ক্ষমতা এসছে তারা নিজের স্বার্থে ব্যবহার করেছে, জনস্বার্থে ব্যবহার করেনি। আপনি কোন ধরনের আইনি কাঠামোর পরিবর্তন চান, যদি আমাকে 6 মিনিটের মধ্যে আপনাকে এটা বলতেন। ধন্যবাদ। কেউ যদি ওনাকে মাইক্রোফোন ট্রাম্প এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই যে অভিবাসন, এটা সাংঘাতিক ক্ষতিকর। শুধু বাংলাদেশে অনেক হয়েছে, আমরা দেখেছি যে আমরা জানি না বিদেশের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ অর্ডারে, প্রধানমন্ত্রী বিভিন্ন অর্ডার করেছে, সেটা জনস্বার্থ। এই ধরনের পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে কর্তব্য প্রচুর। আর বিশেষ করে যেহেতু আপনি আইনের লোক, আইনগত পরিবর্তন আমরা দেখেছি যে সরকারই আসে আইনটাকে ওদের নিজস্ব স্বার্থের কাছে ব্যবহার করে, জনস্বার্থে ব্যবহার করে না। আইনের বিচার বিভাগেও একই জিনিস আমরা দেখেছি, অনেক সময় বিচারকদের বয়স পরিবর্তন করে ওদের স্বার্থে এদেরকে নিয়ে এসছে। তো আমি এই বিষয়ে আপনার কাছ থেকে 6 মিনিট সময় দিলাম। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সংস্কার বলি আমরা, এটি নির্বাচন বলি। এই পয়েন্টের উপর ডিসিশন যদি না আসে তাহলে আপনার নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। প্রশ্নটা কি একটু বলি, সেটা হচ্ছে, দেখুন আমাদের এটা আন্দোলনটা হলো, এই আন্দোলনের মধ্যে দেখা গেল একটা আইনের আওতায় যেটা আনা হয়েছিল সেটা হচ্ছে যে কোনো পুলিশ ফোর্স যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে যদি গুলি করে মেরেও ফেলে, বর্তমান আইন স্টাইলে বর্তমান আছে কিন্তু সেটা, তার বিরুদ্ধে স্যাংশন ছাড়া কোনো মামলা করা যাবে না। এটা একটা জঙ্গলি আইন। এটা পুলিশ কোনো প্রশাসনের কেউ যদি অর্ডারে যদি কোনো নিরহ যদি মারা হয় এস্টাবলিশ ল, তাহলে এই লটার মধ্যে যদি চেঞ্জ না হয় স্টিল নাও, তাহলে এই সমস্ত যদি না হয় আমরা কোথায় যাচ্ছি। তো এটার একটা স্ট্যান্ডার্ড অর্ডারটা কথা বলি। আপনারা জানেন বাংলাদেশের সিংহভাগ টাকা অ্যাসালম নিয়ে গেছে, অ্যাডমিটেড। 5 আগস্টে ছাত্র আন্দোলনের বসন্ত তারা আছে, তাদের বধান্যতায় বলে আমি বলবো তাদের রক্তকে নেমে আমরা আজকে পরিণত চেষ্টা। কিন্তু দেখা গেল যে একটা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে এই এসআইআর বিরুদ্ধে একটা কমিশন, একটা মানুষ হাইকোর্টে তদন্ত করার জন্য, এই হাইকোর্টের জাজ একটা অর্ডার দিয়ে রাখলেন যে এসআইআর বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। বাংলাদেশকে আসলে ওন করতে হবে। আমরা দেশকে যদি ভালোবাসলে দেশের দায়িত্বটা নিতে হবে। তখন আমরা তো সবাই প্রধানমন্ত্রী হতে পারবো না, বা আমরা মন্ত্রী হতে পারবো না, বা আমরা তো সবাই রাজনীতিতে যাব না। তাহলে আমরা দেশকে কিভাবে ওন করবো বা দেশকে কিভাবে দায়িত্ব নিব? এই দেশের দায়িত্ব নেওয়াটা মানে হচ্ছে যে দেশের জন্য যেটা ভালো সেটা নিরপেক্ষভাবে নিজের পার্সোনাল চয়েসের বাদ দিয়ে দেশের ভাবনা ভেবে যদি আমরা দেশের ভালোর জন্য একটা চিন্তায় ঐক্যবদ্ধ হতে পারি সবাই, তাহলে হয়তো দেশকে ভালোবাসা এবং দেশের দায়িত্ব নেওয়াটা সম্ভব হবে। তো সেই ক্ষেত্রে আমি আমাদের কক্সবাজার বলি বা সারা বাংলাদেশের নাগরিকের কাছে আমার একটা অনুরোধ সবসময় থাকে
সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু পরিবর্তন করি। আমরা যদি আমাদের ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে আমরা যদি আমাদের স্বদেশ কেন্দ্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমাদের দেশের যে সংস্কারের কথা আমরা বলছি বা জাতীয় ঐক্যের কথা আমরা বলছি, আমরা হয়তো সবাই ঐক্যবদ্ধ হতে পারবো। যখন আমি সংস্কারের কথা বলবো তখন আমার নাগরিকের ভাবনাকে খেয়াল করতে হবে। তাহলে এই নাগরিকের ভাবনাকে নিয়ে কারা এই সংস্কারটা করবে? নিশ্চয় জাতীয় ঐক্যর জায়গাটাতেই আমরা তখন আটকে যাব। তাহলে আমি যদি বলি সংস্কার, আমরা যখন রাজপথে নেমেছিলাম জানতাম না পরিস্থিতি কে কোন দিকে যাবে। তাহলে আমাদের এই একটা অস্থিতিশীল আকাঙ্ক্ষা থেকে দেশের জন্য যে আমরা লড়ে গেলাম, আমাদের যে 2000 শহীদ হলো, আমরা আসলে তাদের জন্য কি এখনো কিছু করতে পারতেছি? আজকে প্রায় 5 থেকে 6 মাস চলে গেল। আমরা বিভিন্নভাবে দেখতেছি নির্বাচন, আমরা কেন নির্বাচনমুখী হয়ে যাচ্ছি? সংস্কারের মধ্যে নির্বাচনও একটি অংশ হওয়া দরকার আমি মনে করি। তাহলে আমরা কোন জায়গাটাতে আটকে যাচ্ছি? আমাদের জাতীয় ঐক্য, আমাদের জাতীয় ঐক্যটা আসলে একটা সমাজের স্থিতিশীলতা আনতে, একটা সমাজ মানুষ যখন ভিন্ন ভিন্ন স্তরে চলে যায়, বিভাগ হয়ে যায়, এদেরকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের যে কূটনৈতিক জায়গাটা শক্তিশালী করতে আমাদের জাতীয় ঐক্যের তো বিকল্প নেই। আজকে থেকে বহু বছর আগে যখন আমি ছাত্র, তখন এক আমেরিকান টুরিস্টের সাথে আমার কথা হয়। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কক্সবাজার যেখানে যাই লোকজন আমি ঘিরে ধরে, এখানে যেখানে যে আমি কোনো আইসোলেশন পাই না, লোকজন আমার আশেপাশে ভিড় করে, কেন করে? আমি তাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে তোমার স্কিন কালারটা এমন যে সবাই দেখলে এখানে লোকাল হেরিটেজ যারা আছে তাদের কাছে অভিনব মনে হয়, ঘিরে ধরে। আসলে তো সেটা না, সেটা ছিল আমাদের কমন সেন্সের অভাব এবং আমাদের প্রচুর লোক বেকার, কোনো কাজ নাই, কর্ম নাই, আর সময় কাটানোর মতো ইস্যু নাই, জায়গা নেই, সে ওই লোকটাকে দেখে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। এই কথাগুলো কেন বললাম? 2015 সাল থেকে ট্যুরিজম এডুকেশন নিয়ে আমি কাজ করি, ফলে আমি ট্যুরিজম এনভায়রনমেন্টগুলো বুঝি। কক্সবাজারে যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যুক্ত, আমি লোকাল কমিউনিটির কথা বলছি, এদের বেশিরভাগই মনে করে যে ট্যুরিজমে পড়ালেখার দরকার নাই, পান দোকানদার আর ট্যুরিজম ব্যবসা একই রকম। এখানে হচ্ছে আমাদের গলদ। আর আমাদের কক্সবাজার মানুষ হচ্ছে প্রচণ্ড রকম ভ্রমণ বিদ্বেষী। আপনি কক্সবাজারে খুব কম লোককে দেখবেন কক্সবাজার বাইরে কোথাও যায়। একটা মজার কথা বলি, এখন অনেক পুরনো লোক চট্টগ্রাম থেকে শহরে যায় বলে। কেন বলে? বিকজ তাদের কাছে শহর ছিল চট্টগ্রাম শহর, এরপরে যাওয়ার কোনো জায়গা ছিল না বা অভ্যাস ছিল না। ইভেন কক্সবাজার লোকজন বিয়ে যখন করে তারাও এই আশেপাশে বিয়ে করে, দূরে বিয়ে করে না। দায়িত্বশীল সাংবাদিকতাও দরকার। আমরা কোনো অপবাদ চাই না, আমরা প্রতিদিন শুনতে চাই না যে আজকে হলুদ সাংবাদিকতা হচ্ছে, আজকে যারা বুর্জোয়া তাদের পক্ষে সংবাদ করতে চাচ্ছে। আমরা এসব বুর্জোয়ারা যারা পত্রিকা বের করে জেলা লেভেলে তারা একটা পয়সাও দেয় না। ওইসব পত্রিকা মালিকরা যাতে করে সরকারি বিএফপির কোনো বিজ্ঞাপন তারা না পায় এবং যারা ওয়েস্টবুল বাস্তবায়ন করবে না তারা কোনো বিজ্ঞাপনই পাবে না। এভাবে আমূল সংস্কার করতে হবে। যারা জেলা লেভেলেও, আমরা এখন এটা কথা উঠেছে যে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে জেলা লেভেলেও যারা সংবাদপত্র কর্মীদেরকে যারা বেতন দেবে না তারা কেন সংবাদপত্র ব্যয় করবে? দরকারটা কি? তাহলে ওই বেকার লোকটা কি খাবে? তার সংসার আছে, তার পেট আছে, তাহলে তো চাঁদাবাজি করতে হবে। এই পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে। সংস্কার মানে হচ্ছে চিন্তার পরিবর্তন। চিন্তার পরিবর্তন আমাদের সকলকে করতে হবে। আর গণমাধ্যম সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত বেশিরভাগের দোষরা বসে আছে তাদেরকে সরাতে হবে। যদি দলীয়ভাবে নিয়োগ না দিয়ে মেধা যোগ্যতার ভিত্তিতে যদি আমরা বিচারক নিয়োগ করি, তাহলে আমার মনে হয় রাষ্ট্রে যে আইন সুশাসন ইনশাল্লাহ পরিস্থিতি হবে। সেইটাই আমাদের রাষ্ট্রের আইন বিভাগ সংস্কার করতে হবে। এবং এখানে আমরা কি বলছি, সংস্কার, আমরাও সংস্কার চাই। সংস্কার পাশাপাশি নির্বাচনের চাই, তার দুটা প্রয়োজন। এটার কারণ হচ্ছে যত দেরি হবে সংস্কারে প্রিন্সিপাল সরকার আবার পুনর্বাসন হবে। আমরা গতকাল দেখেছি বর্তমান সরকারের বিএস ক্যাডার একজন বিশেষ ক্যাডার অফিসার কালকে আমার এই পক্ষ নির্বিঘ্ন করতেছে, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাহলে এবার যত দেরি হবে সংস্কারে
তবুও আমাদের এই প্রিন্সিপাল সরকার বাংলা সভার পুনর্বাসন হওয়ার জন্য চেষ্টা করবে। তাই আমরা সংস্কারের পাশাপাশি নির্বাচনের রূপ মাপটা হয় সেটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সবচেয়ে আমরা সে দাবি জানাচ্ছি। যেখানে আমাদের সংস্কারী যারা সংস্কার চাই তারাই দূষণ। আমি যখন বলি তুমি কে আমি কে, তখন আমাদের একটি পরিচয় ছিল রাজাকার। আজকে ওই রাজাকার যিনি আখ্যা দিয়েছিল আমাদের, তাদের বিতাড়িত করে আমার পাশেই যে বসে আছে সেই রাজাকারের অরিজিনাল দূষণ। এরকম সিস্টেম কিন্তু এখনো মাইনাস হয়নি আদৌ। এই সিস্টেমটা আপনারা দেখলে বুঝবেন, একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে এই স্বৈরাচারগুলা এন্ট্রি হয়। এন্ট্রিটা কীভাবে হয়? ধরেন একটি কমিটি হয়েছে যে আগে দূষণ ছিল, সে এখানে সহসভাপতি, এভাবে বিভিন্ন সেক্টরে ঢুকে যাচ্ছে স্বৈরাচারের দূষণরা। এটি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করে। এখন নাগরিক ভাবনায় আমার কি আসে, আমাকে চিন্তা করতে হবে একটি গণ অভ্যুত্থান কেন হয়েছিল, জুলাইয়ে এত রক্তপাত কেন হয়েছিল, ৭১ তো হয়ে গেছিল, আবার কেন বিপ্লব? এই বিপ্লবের সিস্টেমে ছাত্ররা যখন সংবিধান, আইন, সিস্টেম সব কিছু ভেঙে যখন রাজপথে নেমে গেছিল, তখন আমাদের ভবিষ্যৎ বা একটি বিজয় পাবো কিনা সে আশা কারো ছিল না। আমাদের একটি নেশাই ছিল, সেটা হচ্ছে এই স্বৈরাচার হয়তো বিতাড়িত হবে, নয়তো আমার জান বিতাড়িত হবে। সকল সাধারণ শিক্ষার্থীর এই উদার মনোভাবের বিনিময়ে আমি যেই বাংলাদেশ পেয়েছি, আপনি যে বাংলাদেশ পেয়েছেন, যেই বাংলাদেশে আগে কথা বললে মুখ চেপে ধরতে হয়তো, সেই বাংলাদেশে আমি এখানে বসে বলছি, এখানেও দোষর আছে। বাংলাদেশে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় নেই, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যিনি প্রধানমন্ত্রী হয় উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদের পতন হয়েছে, সেখানে আমরা বারবার দেখেছি একটা গ্রুপ পর্দার অন্তরালে থেকে যায়, ছাত্র জনতা। এখানে দুইটা মিশ্রণ ছিল, ছাত্র এবং জনতা। ছাত্ররা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতেছে, তাদের অ্যাক্টিভিটিস করতেছে, কিন্তু জনতা কারা ছিল ছাত্রদের পিছনে, বিহাইন্ড দ্য সিন। ওনাদের কনসেপ্ট কি, ওনারা কি চাই? বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক আমলা, মন্ত্রী, এমপিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিল ৫ই অগাস্টের পরে। পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল, কিন্তু কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা দেশের বাইরে। হাউ ক্যান পসিবলি তারা কেমনে গেল, কিভাবে গেল, তাদেরকে কারা সহায়তা করলো, তারা কিভাবে দেশান্তর হলো? এখানে এসালাম গ্রুপের কথা বলা হয়েছে। এসালাম গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো, অনেক বড় বড় গ্রুপ আছে। তারা যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে, ওদের টাকা দিয়ে বাংলাদেশ অনেক বছর চলতে পারবে। যেমন বাংলাদেশের সর্বোচ্চ আদালত, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ বিগত ১৭ বছরে এই ফ্যাসিবাদের দোষররা কুক্ষিগত করে রেখেছিল। এতে আমাদেরকে একটি পরাশক্তি ২৫০ বছর শাসন করেছিল। তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো এবং শাসন করো। ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে ২৫০ বছর আমাদেরকে একটি পরাশক্তি স্বাধীন করেছিল। এরপরে এখন আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে শাসন করার চেষ্টা করছে একটি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি। তারা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে অনৈক্য তৈরি করে মাঝখানে তারা ফায়দা লুটছে এবং তাদের আধিপত্য এখানে আপনার স্থায়ী এবং পাকাপোক্ত করার জন্য তারা চেষ্টা করেছে।
আলহামদুলিল্লাহ আমাদের বীর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ আহসান হাবিব হাসান, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্তসহ প্রায় 2 সহস্রাধিক মূল্যবান জীবনের বিনিময়ে হাজার হাজার ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি জনতার রক্তের বিনিময়ে আমাদের গত 5ই আগস্ট একটা বড় জাতীয় ঐক্য হয়ে গেছে আমাদের বীর ছাত্র জনতার নেতৃত্বে। সেটি হলো ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য বাংলাদেশ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই সুখকর বিষয়। যখন এই বিষয়ে আমরা আলোচনা করছি তার পূর্বে এদেশে ঐক্যবদ্ধভাবে জাতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি এই স্লোগান দিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাংলাদেশকে একটি নতুনত্ব দিয়েছে। রাজনৈতিক প্রতিনিধিরা এখানে বসে আছেন এবং আমরা একসাথে বসে এই আলাপটা করছি, যেটার পরিবেশ এর আগে কখনোই আমাদেরকে কোনোভাবে করতে দেয়নি বা দেওয়ার সুযোগ হয়নি। আমরা সেই সংস্কারটুকুর আলাপ করছি যে সংস্কার আমার পররাষ্ট্রনীতি হবে উন্নত, যেখানে আমাদের ফেলানি খাতুনের মতো কোন নারীকে কাটাতারে ঝুলতে হবে না। আমরা সেই সংস্কার চাই। যে সংস্কারের কথা বলছি যেখানে নাগরিক মাত্রই তার নাগরিক পরিচয়ে, রাজনৈতিক পরিচয়ের বাইরে তার নাগরিক পরিচয়ে তার নাগরিক অধিকারটুকু পাবে। আমরা সেই সংস্কার, সেই আলাপের কথা বলছি যেখানে রাজনীতিতে 3 ধরনের ঘটনা ঘটে। একটা গ্রুপ মাথা নেয়, একটা গ্রুপ মাথা দেয়, আর একটা গ্রুপ মাথা বানায়। আমি সকল বাংলার রাজনৈতিক জনগোষ্ঠীকে বলবো, আমাদের তরুণ সমাজকে কোনোভাবে মাথা দেয়া এবং মাথা নেওয়ার মধ্যে আর রাখবেন না, তাদেরকে মাথা বানানোর কাজে সহযোগিতা করেন। আমরা 2 আগস্টে যুদ্ধ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। তাহলে আজকে দেশের বিপ্লব পরবর্তী, দেশের স্বাধীনতা পরবর্তী, যদি এটাকে আমরা এই প্রজন্মের বা এই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা বলে আখ্যায়িত দিয়েছি, তাহলে সেই স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সেক্টরে আজকে স্বৈরাচারের দূষর কেন প্রশ্ন রেখে গেলাম। বিভিন্ন সেক্টরে আজকে স্বৈরাচারকে, ফ্যাসিজমকে নতুন করে পুনর্বাসিত করা হচ্ছে কেন প্রশ্ন রেখে গেলাম। আমরা জানি স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা একটা প্রশ্ন থেকে যাই, আমরা তো স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা তো বৈষম্য নিরীকরণের জন্য লড়াই করেছি, আমরা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তাহলে আমরা শিক্ষার্থীরা এখন রাজপথে কেন? সেটার উত্তর হচ্ছে, আমরা দেখেছি 1971-এর স্বাধীনতা পরবর্তী একজন স্বৈরা শাসকের আবির্ভাব হয়েছিল, যিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। কেন তাকে আমি স্বৈরা শাসক বলছি? স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব যেটা করেছেন, উনি বাকশাল কায়েম করেছিলেন, উনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলেন। শুধুমাত্র 4টি জাতীয় দৈনিক ব্যতীত সকল সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। উনি রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন সাধারণ মানুষের দমনের জন্য। আমরা দেখেছি উনি বাকশাল কায়েম করেছিলেন। আমি চাই এই দেশের পূর্ণ সংস্কার হয়ে যেন আবার নির্বাচনে আসে, মানুষ যেন আবার স্বৈরাচার সৃষ্টি না হয়, আবার ফ্যাসিবাদ যেন সৃষ্টি না হয়। আমি মনে করি আমাদের সব জায়গায় নির্বাচন বলি, মানে বিভিন্ন সেক্টরে গিয়ে আমি মনে করি প্রয়োজনীয় সংস্কার করার পরে দেশে নির্বাচন আসুক, এটা আমার মতামত। আমি আর যেহেতু মাগরিবের সময় হয়েছে, আমি এই পর্যন্ত কেউ সমালোচনা থেকে বেঁচে বাঁচতে পারেননি, জানি না ভবিষ্যতে পারবে কিনা। তাহলে সেই সরকারে যাদেরকে পাঠাই তাদেরকে আমরাই নির্বাচন করি, তাহলে আমরা কেন শুদ্ধ মানুষকে নির্বাচন করি না, যারা ওখানে শুদ্ধভাবে কথা বলবেন, শুদ্ধ সিদ্ধান্ত নেবেন এবং সেভাবে কাজ করবেন। তাহলে সামনের দিনগুলিতে আমরা সেভাবে আমাকে সিদ্ধান্ত নিতে পারি এই মুহূর্তে, এবং সেই শুদ্ধ চিন্তা এবং কাজ করার ক্ষেত্রে জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নাই। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে যত সংস্কার আছে সবার মানের সংস্কার হচ্ছে শিক্ষায়। কারণ আমি যদি একটি দেশে ভালো দেশ চাই, তাহলে সুনাগরিক দরকার এবং সুসরকার দরকার। আমার তাহলে সুনাগরিক দরকার হলে
সুস্থ সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে তাহলে সুশিক্ষা দরকার। সুশিক্ষা দরকার হলে তাহলে আমার প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্র যত রকম নেতিবাচকতা আছে, সীমাবদ্ধতা আছে, এগুলিকে সংস্কার করতে হবে। সময় নাই বলে আমি সেদিকে গেলাম না, এটাকে আমার যেতে হবে। আমাকে বলা হয়েছে বোর্ড অফ সায়েন্স দেওয়ার জন্য। আমিও কক্সবাজার সিভিল সোসাইটিতে সম্প্রতি নতুনভাবে এখানে যুক্ত হওয়া একজন। আমি আজকে